আজ আমরা ১২ নম্বর এপিসোড দেখব। প্রতারকদের পেছনের আসল হোতাকে খুঁজে বের করতে দলের সদস্যরা আবারও অভিযানে নামে। এবার প্রথমে কিউলি পদক্ষেপ নেন। কিউলির হুমকির মুখে ধৃত প্রতারক দলের এক সদস্য তাদের হোতার সঙ্গে যোগাযোগ করে। সে মিথ্যা করে বলে যে সে কাজ ছেড়ে দিচ্ছে। লোকবলের অভাবে হোতা তৎক্ষণাৎ ইন্টারনেটে উচ্চ বেতনের পার্ট টাইম চাকরির বিজ্ঞাপন দেয়। গোয়ুন সাহসের সাথে এই কাজে এগিয়ে আসেন। এবার তিনি আন্ডারকভার এজেন্ট বা ছদ্মবেশে ইন্টারভিউ দিতে যাবেন ব্যক্তিগত তথ্য পাঠানোর পর। হোতা গোয়ুনকে একটি বিশেষ সাইন করে সেলফি পাঠাতে বলে। গোয়ুন তাই করেন, কিন্তু ইন্টারভিউয়ের সময় হোতা নিজে উপস্থিত না হয়ে ফোনের মাধ্যমে কথা বলেন। অল্প কথা বলেই হোতা গোয়ুনের প্রতিভা বুঝতে পারেন এবং তার ওপর সন্তুষ্ট হন। এরপর তাকে কাজের ঠিকানার একটি লিঙ্কও পাঠানো হয়। গোয়ুন সেখানে পৌঁছে দেখেন সেটি একটি স্টাডি রুমের মতো জায়গা। সেখানে থাকা ডজনখানেক পার্ট টাইম কর্মী। আসলে সবাই এই প্রতারক চক্রের সদস্য। প্রতারক চক্র তাকে প্রয়োজনীয় সরঞ্জাম ও নির্দেশিকা পাঠিয়ে দেয় এবং প্রতারণা করার সময় কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে তা জানায়। গোপনে প্রতারকরা কম্পিউটারের ক্যামেরার মাধ্যমে গোয়ুনকে পর্যবেক্ষণ করছিল। গোয়ুন খুব দ্রুত কাজ শিখে নেন এবং আত্মবিশ্বাসের সাথে কাজে মনোনিবেশ করেন। প্রতারণা করে ব্যর্থ হওয়া 50টি কনসার্টের টিকিটই ছিল তার এই অভিযানের শুরু। গোয়ুন অন্য কর্মীদের বলেন যে তিনি চেষ্টা করে দেখতে চান যে তিনি এই টিকিট দিয়ে কাউকে ঠকাতে পারেন কিনা। এরপর শুরু হয় প্রতারণার একটি পরীক্ষা। গোয়ুন তার নিজের দলের সদস্য দোগিকে ফোন করেন। অন্যান্য প্রতারকদের সামনে তিনি অভিনয় করেন যে তথাকথিত প্রতারক ভাই সড়ক দুর্ঘটনায় মারা গেছে, তাই তিনি সরাসরি দেখা করে লেনদেন করতে চান না এবং 30% ছাড়ে টিকিট বিক্রির প্রতিশ্রুতি দেন। দোগি অভিনয়ে সহযোগিতা করে তৎক্ষণাৎ তার অ্যাকাউন্টে 70 লাখ উন পাঠিয়ে দেন। ও তা দ্রুত ফোন করে গোয়ুনকে সতর্ক করেন যে টাকাটা তার ব্যক্তিগত অ্যাকাউন্টে গেছে, প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে নয়। আসলে গোয়ুন যোগদানের সময় তার অ্যাকাউন্টের তথ্য দিয়েছিল। অ্যাকাউন্টে টাকা এলেই হোতার কাছে মেসেজ চলে যায়। এটি করা হয় যাতে কর্মীরা টাকা আত্মসাৎ করতে না পারে। হোতা গোয়ুনকে টাকাটা দ্রুত প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে পাঠাতে বলেন, কিন্তু গোয়ুন আর অভিনয় না করে দুষ্টুমিভরা হাসিতে কম্পিউটারের ক্যামেরার দিকে তাকিয়ে পদত্যাগ করেন। গোয়ুন চলে যাওয়ার সাথে সাথে কর্মীরা দেখতে পায় যে তাদের সব কম্পিউটারে ভাইরাস ঢুকে গেছে। গোয়ুন শুরু থেকেই জানতেন যে হোতা তাকে নজরদারি করছে। হোতার আগে ফেটে পড়ে। গোয়ুন তাকে বিদ্রূপ করে মাত্র 30,000 উন পাঠিয়ে দেন, এটা বোঝাতে যে সেও প্রতারিত হয়েছে। অপমানিত বোধ করে হোতা প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। তিনি একসাথে অনেকগুলো খাবারের অর্ডার দেন যাতে গোয়ুনকে বিপদে ফেলা যায়, কিন্তু তিনি জানতেন না যে ইউনরা আগে থেকেই প্রস্তুত ছিল। গোয়ুন এবং দোগির নির্দেশনায় ডেলিভারি কর্মীরা সবাই রেইনবো ট্রান্সপোর্টে চলে আসেন। আগত সব খাবার দোগি কিনে নেন এবং ড্রাইভারদের মাঝে বিলিয়ে দেন। ফোনে গোয়ুনের হাসিখুশি কণ্ঠ শুনে হোতা হতভম্ব হয়ে যান। রাগের চোটে প্রতারক ইন্টারনেটে গোয়ুনের ছবি এবং ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দিয়ে তাকেই প্রতারক হিসেবে অপবাদ দেয়। ঠিক সেই সময় গোয়ুন সাহসের সাথে তাকে ফোন করেন। তিনি আগে থেকেই জানতেন প্রতারকের পরবর্তী পদক্ষেপ কি হবে। তিনি বলেন যে তিনি এই পেশায় আসার পরিকল্পনা করছে এবং এই প্রচারের ফলে তার পরিচিতি বেড়েছে। কথা শেষ করার আগে গোয়ুন বিদ্রূপ করে বলেন যে পোস্টে যেন তার নতুন ফোন নম্বরটিও দিয়ে দেওয়া হয়। গোয়ুনের কাছে বারবার হেনস্থা হয়ে রাগান্বিত প্রতারক একটি ইলেকট্রিক শক স্টিক নিয়ে বাইরে বের হয়। একই সাথে সে একটি গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ করে গোয়ুনের ঠিকানা চায়। কিউলি ছদ্মবেশে সেই ঠিকানা প্রতারকের হাতে তুলে দেন। গোয়ুনকে দেখা মাত্রই প্রতারক শক স্টিক বের করে, কিন্তু গোয়ুন নিমিষেই তাকে আছাড় দিয়ে কুপোকাত করেন। প্রতারক ভয়ে পালিয়ে যায় এবং পরবর্তী দায়িত্ব পালন করেন দোগি। দোগি তাকে অনুসরণ করে তার আস্তানায় পৌঁছান এবং এক ঘুষিতে তাকে ফেলে দেন। সেখানে দেখা যায় ঘরভর্তি প্রতারণা করে হাতিয়ে নেওয়া অনলাইন কেনাকাটার পার্সেল। ছোট্ট মেয়ে সুহির বাবার জন্য কেনা হাতমোজাও সেখানে ছিল। দোগি কিউলিকে ডাকেন এবং তারা দুজনে মিলে ঘরের সব পার্সেল সরিয়ে ফেলেন। পরিকল্পনা ছিল এগুলো তাদের আসল মালিকদের কাছে ফেরত দেওয়া হবে। এত কিছুর পরেও প্রতারক ক্ষমা না চেয়ে বরং দোগিকে তাদের দলে যোগ দেওয়ার প্রস্তাব দেয়। কথার মাঝেই প্রতারকের একটি পার্সেল আসে। সে বলে এটি তার আফটার সেলস সার্ভিস, যা সব সমস্যার সমাধান করে দেবে। উত্তেজনার সাথে প্রতারক বক্সটি খোলে, কিন্তু দোগি বক্সের ভেতর থেকে ঘড়ির টিকটিক শব্দ শুনতে পান। আসলে ভেতরে একটি বোমা ছিল। দোগি বাধা দেওয়ার আগেই বোমাটি বিস্ফোরিত হয় এবং প্রতারক ঘটনাস্থলেই মারা যায়। দোগি শব্দের উৎস খুঁজতে বাইরে দৌড়ে যান এবং একটি মাছের ট্রাককে চলে যেতে দেখেন। এই বিস্ফোরণ থেকে দোগি বুঝতে পারেন যে এই তথাকথিত হোতা আসলে মূল পরিকল্পনাকারী ছিল না, তার পেছনে আরও বড় কোনো কালো হাত আছে। মাছের ট্রাকের নম্বর প্লেট দেখে গোয়ুন দ্রুত সেটির অবস্থান শনাক্ত করেন। দেখা যায় সেটি একটি দ্বীপের মাছের দোকানের গাড়ি। এছাড়া প্রতারকের বাড়ি থেকে একটি স্লিপ পাওয়া যায় যা একটি মন্দিরের। মজার ব্যাপার হলো মন্দিরটিও সেই একই দ্বীপে অবস্থিত। এই দ্বীপটি স্বাভাবিক নয় বুঝতে পেরে দোগি এবং মি চ্যাং ছদ্মবেশে সেখানে যান। তারা মাছ ধরার পর্যটক সেজে দ্বীপে নামেন এবং একটি সরাইখানায় ওঠেন। আশ্চর্যের বিষয় হলো সরাইখানার মালকিন দেখামাত্রই বলে দেন তারা মাছ ধরতে
এসেছেন। আরও ভয়ের বিষয় ছিল মালকিনের বরফশীতল আচরণ। এরপর তারা দ্বীপের মন্দিরে যান। মন্দিরটি বিশাল হলেও সেখানে কোনো মানুষ ছিল না। দোগি লক্ষ্য করেন মন্দিরে অসংখ্য লণ্ঠন আছে, কিন্তু সেখানে কোনো প্রার্থনা লেখা নেই। তার বদলে সেখানে নাম, তারিখ এবং টাকার অঙ্ক লেখা ছিল, ঠিক যেন কোনো হিসাবের খাতা। এমন সময় দ্বীপের একজন পুলিশ সদস্য সেখানে আসেন। পুলিশ জানায় যে তারা অভিযোগ পেয়েছেন যে দুজন অপরিচিত লোক ব্যক্তিগত জমিতে প্রবেশ করেছে। মি চ্যাং ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু দেখা যায় পুলিশও তাদের মাছ ধরা পর্যটক হিসেবে চেনে। পুলিশের চাপে তারা আপাতত মন্দির ত্যাগ করেন। তাদের কাছে মন্দির এবং পুলিশ দুজনকেই সন্দেহজনক মনে হয়। তখন তারা সেই পরিচিত মাছের ট্রাকটিকে পাহাড়ের নিচে যেতে দেখেন। সাধারণ মন্দিরে মাছের প্রয়োজন হওয়ার কথা নয়, যা তাদের সন্দেহ আরও বাড়িয়ে দেয়। এর চেয়েও রহস্যময় ছিল পরবর্তী ঘটনা। একজন অপরিচিত ব্যক্তি দোগির ট্যাক্সিতে উঠে পাহাড়ের নিচে নামিয়ে দিতে বলেন। তিনি নিজেকে একজন ফটোগ্রাফার হিসেবে পরিচয় দেন। নামার সময় তিনি তাদের মাছ ধরার জন্য শুভকামনা জানান। দোগির মনে হয় দ্বীপের প্রতিটি মানুষই যেন তাদের আগমনের উদ্দেশ্য জানে। রাতে তারা সরাইখানায় ফিরে মেঝের ওপর রক্তের দাগ দেখতে পান। সেই দাগ অনুসরণ করে ঘরে ঢুকে তারা একজন জেলেকে বসে থাকতে দেখেন। সেই জেলে রক্তাক্ত অবস্থায় ছিল এবং খুব তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে মাছ কিনতে চায়। সে জিজ্ঞেস করে তারা মাছ ধরতে গিয়েও কেন খালি হাতে ফিরেছে। চ্যাং মালকিনকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি খুব শীতলভাবে বলেন যে মাছ কেনাটা স্বাভাবিক। এদিকে গোয়ুন মৃত প্রতারকের তথ্য ঘেটে দেখেন যে সে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে ফেরার পর কারাগারে একজনের সাথে দেখা করেছিল। সেই ব্যক্তিটি ছিল একটি বড় প্রতারক চক্রের প্রধান। স্পষ্টতই এই তরুণ প্রতারক এত বড় চক্র চালাতে পেরেছিল সেই গুরুর সাহায্যেই। কথা বলার সময় দোগি লক্ষ্য করেন যে সেই রহস্যময় মাছের ট্রাক, ফটোগ্রাফার এবং পুলিশ সবাই দ্বীপ ছেড়ে চলে যাচ্ছে। সুযোগ বুঝে দোগি মন্দিরে প্রবেশ করেন। সেখানে একটি নিষিদ্ধ ঘরে তিনি অসংখ্য ব্যাংক কার্ড এবং নথিপত্র পান। তিনি আরও দেখেন যে বুদ্ধমূর্তির সামনে লুকানো ক্যামেরার মাধ্যমে পুরো দ্বীপটিকে নজরদারি করা হচ্ছে। দোগি একটি কলম খুঁজে পান যাতে জুডিশিয়াল রিসার্চ ইনস্টিটিউটের নাম লেখা ছিল। বোঝা যাচ্ছে এবারের প্রতিপক্ষ মোটেও সাধারণ কেউ নয়। সিউলে ফিরে কিউলি সেই উদ্ধার হওয়া মোজাগুলো ছোট মেয়ে সুহিকে ফেরত দেন। সুহি খুশি মনে তার বাবাকে মোজাগুলো উপহার দেয়। এটি দেখে কিউলি আবেগপ্রবণ হয়ে পড়ে। এখানেই পর্বটি শেষ হয়। পরবর্তী পর্বটির জন্য ভিডিওটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।